আসসালামু আলাইকুম দর্শক। চিকিৎসা বার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমাদের আলোচনার বিষয় রক্ত বা ব্লাড। মানবদেহে কি পরিমাণ রক্ত থাকে, রক্তে কি কি উপাদান কি পরিমাণে থাকে, রক্তের কাজ, রক্ত জমাট বাঁধার প্রক্রিয়া, ব্লাড গ্রুপিং, রক্তদান, ব্লাড প্রেশার, পালস এবং ব্লাড সার্কুলেশন নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ জানাচ্ছি। এবং যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, চলুন শুরু করি। রক্ত বা ব্লাড। সংজ্ঞা: রক্ত হচ্ছে বিশেষ ধরনের তরল সংযোজক কলা যা সমস্ত শরীরে রক্তনালী সমূহ ও হৃৎপিণ্ডে থাকে। শরীরে প্রায় 5 থেকে 6 লিটার রক্ত থাকে। একটি পূর্ণবয়স্ক মানুষের শরীরে 5 থেকে 6 লিটার রক্ত থাকে। রক্তের গঠন বা কম্পোজিশন: কোষসমূহ 45%। কোষের ভিতরে কি কি আছে? লোহিত রক্তকণিকা, আরবিসি মিন্স রেড ব্লাড সেল। শ্বেত রক্তকণিকা, ডাব্লিউবিসি হোয়াইট ব্লাড সেল। অনুচক্রিকা, প্ল্যাটিলেটস। তরল অংশ বা রক্তরস যাকে প্লাজমা বলে, প্লাজমা 55% থাকে। প্লাজমার উপাদান সমূহ: তরল অংশ 91 থেকে 92% পানি। কঠিন অংশ সলিড, যেটা 8 থেকে 9%। সলিডের ভিতরে কি কি আছে? অজৈব 9% আর জৈব 91%। অজৈব কি কি? সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস এবং আয়রন। জৈবর ভিতরে কি কি থাকে? আমিষ, অ্যালবুমিন, ফিব্রিনোজেন ইত্যাদি। চর্বি, গ্লুকোজ, কোলেস্টেরল, অ্যান্টিবডি, ইউরিয়া, অ্যামাইনো অ্যাসিড, বিলিরুবিন, হরমোন ইত্যাদি থাকে। রক্ত পানির চেয়ে 4.5 গুণ ভারী এবং নোনতা স্বাদের। রক্ত সাধারণত পানির চেয়ে 4.5 গুণ ভারী হয় এবং স্বাদটা হয় নোনতা। আয়ুষ্কাল 120 দিন। ফলে 4 মাস পর পর রক্তদান করা যায়। 4 মাস পর পর রক্তদান করা যায়। তৈরির স্থান: সাইট অফ ব্লাড সেল ফরমেশন। লোহিত এবং অন্যান্য রক্তকণিকা হাড়ের মেরুমজ্জা বোন মেরুতে তৈরি হয়। রক্তকণিকা বোন মেরুতে তৈরি হয়। এছাড়া গর্ভাবস্থায় লিভার ও প্লীহাতে তৈরি হয়। গর্ভাবস্থায় লিভার এবং প্লীহাতেও তৈরি হয়। হিমোগ্লোবিন। লোহিত রক্তকণিকা আরবিসি এই প্রোটিন প্রচুর থাকে। আরবিসিতে হিমোগ্লোবিন প্রচুর পরিমাণে থাকে। পুরুষের 14 থেকে 17 গ্রাম প্রতি 100 মিলি রক্তে এবং স্ত্রীদের ক্ষেত্রে 12 থেকে 15 গ্রাম প্রতি 100 মিলি রক্তে। মূলত লৌহ ও গ্লোবিন নামক প্রোটিনের সমন্বয়ে এটি তৈরি হয়। এটি ভেঙে বিলিরুবিন তৈরি হয়। হিমোগ্লোবিনের কাজ: ফুসফুস থেকে অক্সিজেন বহন করে কোষ থেকে কার্বন ডাই অক্সাইড ফুসফুসে নিয়ে যায়। হিমোগ্লোবিনের কাজ কি? ফুসফুস থেকে অক্সিজেন বহন করে ও কোষ থেকে কার্বন ডাই অক্সাইড ফুসফুসে নিয়ে যায়। রক্তের বাফার হিসেবে কাজ করে। অ্যানিমিয়া। অ্যানিমিয়া কি? রক্ত স্বল্পতা। রক্তে হিমোগ্লোবিন স্বাভাবিকের চেয়ে কমে গেলে তাকে অ্যানিমিয়া বলে। প্রকৃতপক্ষে রক্তের পরিমাণ হ্রাস পায় না। রক্তের পরিমাণ প্রকৃতপক্ষে আসলে হ্রাস পায় না। রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ যখন কমে যায় তখন তাকে অ্যানিমিয়া বলে। কারণ: অ্যানিমিয়া কেন হয়? রক্তক্ষরণ হলে। সাধারণত রক্তক্ষরণ হলে অ্যানিমিয়া হতে পারে। প্রচুর পরিমাণ যখন ব্লাড লস হয়, অ্যাক্সিডেন্ট জনিত কারণে, অপারেশন জনিত কারণে বা যে কোনো কারণে যদি প্রচুর রক্তক্ষরণ হয় তাহলে অ্যানিমিয়া হতে পারে। লৌহের অভাবে হিমোগ্লোবিন কম তৈরি হলে, যাকে বলে আয়রন ডেফিসিয়েন্সি। রক্তে
লৌহের অভাবে হিমোগ্লোবিন যখন কম তৈরি হয় তখন অ্যানিমিয়া সৃষ্টি হতে পারে। অতিরিক্ত বা দ্রুত গতিতে লোহিত রক্তকণিকা ভেঙে গেলে, অতিরিক্ত বা দ্রুত গতিতে যখন লোহিত রক্তকণিকা ভেঙে যায় তখন অ্যানিমিয়া হতে পারে। মেরুমজ্জা ধ্বংস হলে বা ভিটামিন বি এর অভাব হলে তখন অ্যানিমিয়া হতে পারে। আমাদের দেশে লৌহের অভাবে ও ভিটামিন বি এর অভাবে অ্যানিমিয়া বেশি হয়, তাই লৌহ ও ভিটামিন সমৃদ্ধ খাবার বেশি খাওয়া উচিত। সাধারণত আমাদের দেশে লৌহের অভাব মানে আয়রনের অভাব এবং ভিটামিন বি এর অভাব, এই দুইটা কারণে অ্যানিমিয়া বেশি হয়, তাই লৌহ ও ভিটামিন সমৃদ্ধ খাবার বেশি খাওয়া উচিত। লোহিত রক্তকণিকার কাজ, এর মধ্যস্থিত হিমোগ্লোবিন ফুসফুস থেকে অক্সিজেন কোষে এবং কোষ থেকে কার্বন ডাইঅক্সাইড ফুসফুসে নিয়ে যায়। এর মধ্যস্থিত হিমোগ্লোবিন ফুসফুস থেকে অক্সিজেন কোষে এবং কোষ থেকে কার্বন ডাইঅক্সাইড ফুসফুসে নিয়ে যায়। রক্তে অ্যাসিড ও ক্ষারের ভারসাম্য রক্ষা করে। রক্তে অ্যাসিড আর ক্ষারের ভারসাম্য রক্ষা করে। আর একটা কি কাজ করে? রক্তের ঘনত্ব রক্ষা করে। শ্বেত রক্তকণিকা, হোয়াইট ব্লাড সেল। হোয়াইট ব্লাড সেল এর পরিমাণ হচ্ছে 4000 থেকে 11000 প্রতি কিউবিক মিলিমিটার রক্তে থাকে। এর আয়ুষ্কাল কয়েক ঘন্টা থেকে কয়েক দিন হতে পারে। তৈরি হয় কোথায়? মেরুমজ্জা, প্লীহা আর টনসিলে। এটা একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন। হোয়াইট ব্লাড সেল সাধারণত মেরুমজ্জা, প্লীহা এবং টনসিলে তৈরি হয়। কি কি ধরনের শ্বেতকণিকা আছে? শ্বেতকণিকার ভিতরে আছে নিউট্রোফিল, যা 62% থাকে নরমাল ভ্যালু, ইসোনোফিল 2%, ব্যাসোফিল 4%, লিম্ফোসাইট প্রায় 30%, মনোসাইট প্রায় 6%। আমরা যখন ব্লাড টেস্ট করি তখন রিপোর্টে সাধারণত এই যে জিনিসগুলা, এগুলো আমরা দেখতে পাই এবং এটা কম বেশি হলে মনে করতে হবে যে মানবদেহে কোনো একটা সমস্যা হয়েছে। শ্বেতকণিকার কাজ, ফাংশন অফ হোয়াইট ব্লাড সেল, ফ্যাগোসাইটোসিস, এর মাধ্যমে শরীরের রোগ জীবাণু ধ্বংস করে। অ্যান্টিবডি তৈরি করে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। শ্বেত রক্তকণিকা অ্যান্টিবডি তৈরি করে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। তাহলে আমরা বলতে পারি যখন শ্বেত রক্তকণিকা ব্যাপক হারে কমে যাবে তখন বুঝতে হবে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে। আমরা মাইক্রোস্কোপে যেমন আকারে নিউট্রোফিল, ইসোনোফিল, ব্যাসোফিল, লিম্ফোসাইট, মনোসাইট, প্ল্যাটিলেট, ইরেথ্রোসাইট, এগুলো মাইক্রোস্কোপে যেভাবে দেখতে পাই চিত্রে সেভাবে দেখানো হয়েছে। অনুচক্রিকা, প্ল্যাটিলেট, রক্তের সবচেয়ে ক্ষুদ্র কোষ কণিকা। এটা মেরুমজ্জায় তৈরি হয়। প্রতি মিলি রক্তে এর পরিমাণ 1.5 থেকে 3 লক্ষ প্রায় এবং এর আয়ুষ্কাল আরো 8 থেকে 12 দিন। কেটে গেলে রক্ত জমাট বাঁধাতে সহায়তা করে। প্ল্যাটলেট কি করে? কোথাও কেটে গেলে রক্ত দ্রুত জমাট বাঁধাতে সহায়তা করে। আর যখন প্ল্যাটলেট কমে যায় তখন রক্ত জমাট বাঁধতে দেরি হয়। সাধারণত অপারেশন পূর্ববর্তী সময়ে এই প্ল্যাটলেটের পরিমাণটা কাউন্ট করা খুবই জরুরি। রক্তরসের কাজ, ফাংশন অফ প্লাজমা, অন্ত্রে শোষিত খাদ্যসমূহ শরীরের বিভিন্ন কোষে পৌঁছে দেয়। দেহের বর্জ্য পদার্থ শরীরের বিভিন্ন অঙ্গ থেকে বৃক্কে নিয়ে এবং মূত্রের সাথে বের করে দেয়। দেহের বর্জ্য পদার্থ শরীরের বিভিন্ন অঙ্গ থেকে কি করে? বৃক্কে নিয়ে যায়, মানে কিডনিতে নিয়ে যায় এবং মূত্রের সাথে বের করে দেয়। দেহের রোগ প্রতিরোধে সহায়তা করে, সমস্ত শরীরের তাপমাত্রা ভারসাম্য রক্ষা করে, রক্তরস হরমোন সমূহ বিভিন্ন অঙ্গে পৌঁছে দেয়। রক্তের কাজ,
রক্তরস ও রক্তকণিকা সমূহের কাজই রক্তের কাজ, তাই আলাদা বর্ণনা করার কিছু নাই। রক্ত জমাট প্রক্রিয়া, ব্লাড কোয়াগুলেশন। হেমোস্টেসিস, প্রতিনিয়ত আঘাতের ফলে বা কেটে যে আমাদের শরীর থেকে বহির্ভাগে বা অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়, যে প্রক্রিয়ার মাধ্যমে শরীরের নিজের রক্তনালী থেকে রক্তক্ষরণ বন্ধ করে তাকে হেমোস্ট্যাসিস বলে। বিষয়টা হচ্ছে প্রতিনিয়ত আমাদের আঘাতের কারণে শরীরের বাইরে এবং ভিতরে রক্তক্ষরণ হতে পারে, যে প্রক্রিয়ার মাধ্যমে শরীরের নিজের রক্তনালী থেকে রক্তক্ষরণ বন্ধ করে তাকে হেমোস্ট্যাসিস বলে। কার্যপ্রণালী, মেকানিজম। এর কার্যপ্রণালী কি? যখন রক্তনালী কেটে যায় বা আঘাতপ্রাপ্ত হয় তখন বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে রক্ত জমাট বেঁধে রক্তপাত বন্ধ হয়। যেমন রক্তনালী সংকোচন, রক্তনালী সংকোচনে রক্তপাত বন্ধ হয়। অনুচক্রিকার প্লাক তৈরি করে, অনুচক্রিকা প্লাক তৈরি করে রক্ত জমাট বাঁধা বন্ধ করতে পারে। রক্ত জমাট বাঁধা, কোয়াগুলেশন। জমাট রক্তের চারপাশে ফাইব্রাস টিস্যু জমে রক্তনালীর কাটা অংশ স্থায়ীভাবে বন্ধ করে দেয়। তাহলে ফাইব্রাস টিস্যু জমে রক্তনালীর কাটা অংশ বন্ধ করে দেয়। রক্তের চারপাশে ফাইব্রাস টিস্যু জমে রক্তনালীর কাটা অংশ স্থায়ীভাবে বন্ধ করে দেয়। রক্ত জমাট, কোয়াগুলেশন। যখন রক্ত চলাচল রহিত হয় তখন রক্ত নরম দলায় পরিণত হয় এবং এর চারপাশে ফিব্রিন জমা হয়, যে প্রক্রিয়ায় অদ্রবণীয় ফিব্রিন তৈরি হয়ে ক্লট হয় তাকে রক্ত জমাট বা কোয়াগুলেশন বলে। কারণ রক্তে আঘাত, কলায় আঘাত, রক্তনালী দেয়ালের কোলাজেনের সাথে রক্তের স্পর্শ। রক্ত কোয়াগুলেশন করার জন্য 13টি ফ্যাক্টর আছে, এগুলো রক্তে না থাকলে রক্ত জমাট বাঁধতে অসুবিধা হতো। কি কি? সবচেয়ে প্রয়োজনীয় ফ্যাক্টরগুলো হচ্ছে ফিব্রোনোজেন, প্রথম বিন, টিস্যু থ্রোম্বোপ্লাস্টিন, ক্যালসিয়াম। হেমোফিলিয়া, এক্স বাহিত রোগ যা মহিলাদের দিয়ে বংশানুক্রমে বাহিত হয় কিন্তু পুরুষরা আক্রান্ত হয়। এই রোগ হলে রক্ত জমাট বাঁধতে অস্বাভাবিকভাবে বেশি সময় লাগে কিন্তু রক্তক্ষরণ সময় স্বাভাবিক, অর্থাৎ সিটি প্রলং কিন্তু বিটি নর্মাল। রক্তে জমাট বাঁধার ফ্যাক্টর হচ্ছে 8 85%, 9 15%। এর অভাবে এই রোগ হয়। ব্লাড গ্রুপিং, রক্তের শ্রেণী, ব্লাড গ্রুপিং। ল্যান্ডস্টেইনার এবিও সিস্টেমে ব্লাড গ্রুপিং করার পদ্ধতি 1901 সালে নির্ণয় করেন। এছাড়া আরএইচ লুইস, ডাফি ইত্যাদি সিস্টেমেও রক্তের গ্রুপিং করা হয়েছে। সকল মানুষের রক্ত একরকম নয়। বিজ্ঞানীরা বিভিন্ন পদ্ধতিতে সিস্টেম রক্তকে বিভিন্ন গ্রুপে বিভক্ত করে, তবে দুইটি পদ্ধতি জনপ্রিয়, এবিও সিস্টেম এবং আরএইচ সিস্টেম। এই পদ্ধতিতে এই পদ্ধতিতে সমস্ত মানুষের রক্তকে 4টি গ্রুপে ভাগ করা হয়। কি কি? এ, বি, ও এবং এবি। আরএইচ সিস্টেম পদ্ধতি, এই পদ্ধতিতে দুই ভাগে ভাগ করা হয়, আরএইচ পজিটিভ আর আরএইচ নেগেটিভ। এবিও এবং আরএইচ সিস্টেমের কম্বিনেশনে মানবদেহের রক্তের গ্রুপ নির্ধারিত হয়। এবিও সিস্টেমের গ্রুপ 4টি। এ, যার রক্তরসে এ অ্যান্টিজেন আছে। বি, যার রক্তরসে বি অ্যান্টিজেন আছে। এ বি, যার রক্তরসে এ বি উভয় অ্যান্টিজেন আছে। ও, যার রক্তরসে কোনো অ্যান্টিজেন নাই। তাহলে ও যাদের, তাদের কোনো অ্যান্টিজেন নাই। আরএইচ সিস্টেমে দুই ধরনের অ্যান্টিজেন থাকে, পজিটিভ আরএইচ অ্যান্টিজেন আছে এবং নেগেটিভ অর্থ যার আরএইচ অ্যান্টিজেন নাই। পজিটিভ যারা আরএইচ অ্যান্টিজেন আছে এবং নেগেটিভ যাদের আরএইচ অ্যান্টিজেন নাই। বাংলাদেশে প্রায় 85% লোকের অ্যান্টিজেন আছে। উদাহরণ: এ পজিটিভ
রক্তের গ্রুপ, অর্থ যার রক্তে RH অ্যান্টিজেন আছে। AB নেগেটিভ, যার রক্তে AB অ্যান্টিজেন আছে কিন্তু RH অ্যান্টিজেন নাই। A পজিটিভের রক্তের গ্রুপে RH অ্যান্টিজেন আছে। AB নেগেটিভ রক্তে AB অ্যান্টিজেন আছে কিন্তু RH অ্যান্টিজেন নাই। O নেগেটিভ রক্তে, যার রক্তে AB কিংবা RH অ্যান্টিজেন কোনোটি নাই। O নেগেটিভে AB এবং RH কোনোটি নাই। তবে আমরা সাধারণত বলি O পজিটিভ, AB নেগেটিভ ইত্যাদি। একজন রক্তের গ্রুপ না মিললে অপরকে দেয়া নিষেধ। রক্ত যে কোনো সুস্থ মানুষ যার বয়স 18 থেকে 50-এর মধ্যে সে দান করতে পারেন প্রতি 4 মাস অন্তর। তাহলে কি হলো, 18 থেকে 50 বছরের মধ্যে রক্ত দান করতে পারবে, তবে অবশ্যই 4 মাস গ্যাপ থাকতে হবে। AB নেগেটিভ অত্যন্ত দুষ্প্রাপ্য শ্রেণীর রক্ত। কোনটা? AB নেগেটিভ অত্যন্ত দুষ্প্রাপ্য শ্রেণীর একটি রক্তের গ্রুপ। ক্রস ম্যাচিং, এক ব্যক্তির রক্ত অন্য ব্যক্তিকে দেবার সময় রক্তের গ্রুপিং ABO অ্যান্ড RH সিস্টেমে ছাড়াও ক্রস ম্যাচিং নামক পরীক্ষা করা হয়। এক ব্যক্তির রক্ত অন্য ব্যক্তিকে দেবার সময় রক্তের গ্রুপিং ছাড়াও ক্রস ম্যাচিং নামক পরীক্ষা করা হয়। যেমন A পজিটিভ গ্রুপের দাতা A পজিটিভ গ্রুপের গ্রহীতাকে রক্ত দেবার পূর্বে ক্রস ম্যাচিং পরীক্ষা করা হয়। তাহলে রক্তের গ্রুপ যদি একই থেকে থাকে তারপরেও ক্রস ম্যাচিং করতে হবে, কেননা ABO RH ছাড়াও অন্য অ্যান্টিজেনের বৈষম্যের জন্য রক্ত দেবার পর রিয়াকশন হতে পারে। তাই রক্ত দেবার পূর্বে অবশ্যই ক্রস ম্যাচিং করতে হবে। সাধারণত A পজিটিভ গ্রুপ বিশিষ্ট গ্রহীতা শুধুমাত্র A পজিটিভ গ্রুপ বিশিষ্ট দাতার নিকট থেকে রক্ত নিতে পারবে। তবে তারপর ক্রস ম্যাচিং করতে হবে। তারপরও কি করতে হবে? ক্রস ম্যাচিং করতে হবে। রক্তে যে কোনো সুস্থ লোকই 15 থেকে 50 বছর 4 মাস অন্তর রক্ত দিতে পারে। 15 থেকে 50 বছরেও 4 মাস অন্তর অন্তর রক্ত দিতে পারে। সাধারণত 18 থেকে 50 বছর দিলে সেটাই বেটার। রক্ত নেবার পর অনেক ক্ষেত্রে গ্রহীতার নিম্নলিখিত জটিলতা বা উপসর্গ দেখা দিতে পারে। জ্বর অথবা অ্যালার্জিক প্রতিক্রিয়া। জ্বরও হতে পারে, অ্যালার্জিক প্রতিক্রিয়া হতে পারে। রোগ সংক্রমণ, একজনের দেহের রক্ত আরেকজনের দিলে অনেক সময় রোগের সংক্রমণ হয়ে থাকে। রক্তকণিকা ভেঙে যাওয়া এবং থ্রোম্বোফ্লেবাইটিস ইত্যাদি। রক্তের মাধ্যমে ম্যালেরিয়া, সিফিলিস, হেপাটাইটিস, এইডস ইত্যাদি রোগ সংক্রমণ হতে পারে। তাই রক্ত নেবার পূর্বে দাতার ওই সকল রোগ আছে কিনা পরীক্ষা করে নিতে হবে। যেমন VDRL, HBS, AG, MP, বিলিরুবিন, এইডস। নির্দেশনা: রোগী প্রচুর রক্তক্ষরণ হলে রক্ত দেবার জন্য গ্রুপিং প্রয়োজন। গর্ভবতী মা অপারেশনের পূর্বে রক্তদাতার গ্রুপ নির্ণয়ের জন্য রক্তদান, যদি পজিটিভ মায়ের নেগেটিভ বাচ্চা হয়। যে কোনো সুস্থ ব্যক্তি যার বয়স 18 থেকে 55 তার রক্তদান করতে পারে। রক্তের গ্রুপও অবশ্যই করতে হবে। তারা কি করতে পারে? 18 থেকে 50 বছর বয়সী রক্তদান বা ব্লাড করতে পারে। ট্রান্সফিউশন, গর্ভবতী ও স্তন্যদানদায়ী মাদের রক্তদান নিষেধ। গর্ভবতী যারা এবং স্তন্যদান মানে বুকের দুধ বাচ্চাদের খাওয়াচ্ছে এমন মারা রক্তদান করতে পারবেন না। রক্তদানের পূর্বে দাতার রক্তে সিফিলিস, এইডস, হেপাটাইটিস বি, ম্যালেরিয়া ইত্যাদি আছে কিনা সেগুলো দেখার জন্য VDRL, HIV, HBS, AG, MP টেস্ট করে নিতে হবে। দাতার হিমোগ্লোবিন স্বাভাবিক থাকতে হবে। রক্তদাতার হিমোগ্লোবিন স্বাভাবিক থাকতে হবে। দাতা ও গ্রহীতার রক্ত একই গ্রুপের হতে হবে এবং ক্রস ম্যাচিং করতে হবে। এই শর্তগুলো থাকলে একজন আরেকজনকে রক্ত দিতে পারবে। রক্তদান নির্দেশনা: আঘাতজনিত কারণে প্রচুর রক্তক্ষরণ হলে, যেমন ফিমার, টিবিয়া বা পেলভিস ফ্র্যাকচার হলে, পেপটিক আলসার বা অন্য কারণে অভ্যন্তরীণ রক্তক্ষরণ হলে, হিমোফিলিয়া, লিউকোমিয়া অন্যান্য রোগে আক্রান্ত হলে,
শরীরে অনেকাংশ পুড়ে গেলে বা পুড়ে যাবার পরে, দীর্ঘস্থায়ী রক্তশূন্যতা বা অ্যানিমিয়াতে ভুগলে, অপারেশনের সময়, বড় অপারেশনের পরে। এইসব কারণে, এইসবগুলো থাকলে অবশ্যই রক্ত দেওয়া থেকে বিরত থাকতে হবে। ব্লাড ব্যাংকে অভিজ্ঞ ডাক্তারের তত্ত্বাবধান ছাড়া রক্ত দেওয়া এবং গ্রহণ নিষেধ। ব্লাড ট্রান্সফিউশনের জটিলতা। রক্তদানের সময় বা পরে গ্রহীতার বিভিন্ন শারীরিক অসুবিধা হতে পারে। ক্রস ম্যাচিং না করে একই গ্রুপের রক্ত দিলে অনেক সময় গ্রহীতার রক্তচাপ কমে শকে চলে যেতে পারে এবং কিডনির কার্যক্রম বন্ধ হতে পারে। জ্বর হতে পারে, শ্বাসকষ্ট বা কাঁপুনি হতে পারে। দ্রুত রক্ত দিলে ফুসফুসে পানি জমতে পারে বা হার্ট ফেইলিউর হতে পারে। হাতে পায়ে খিঁচুনি হতে পারে। রক্তনালীতে ইনফেকশন বা থ্রম্বোফ্লেবাইটিস হতে পারে। উপযুক্ত পরীক্ষা না করে রক্ত দিলে এইডস, ম্যালেরিয়া, হেপাটাইটিস বি, সিফিলিস ইত্যাদি রোগ আক্রান্ত হতে পারে। প্রত্যেক সুস্থ মানুষের উচিত প্রতি 4 মাস অন্তর রক্ত দেওয়া। নিজের আত্মীয় স্বজনদের প্রয়োজনে নিজেরা রক্ত দেবেন, কেননা কেনা রক্ত শরীরে নেওয়া বিপজ্জনক, কারণ রক্ত বিক্রেতার বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে। এবার আলোচনা করব ব্লাড প্রেশার বা রক্তচাপ নিয়ে। রক্তচাপ 4 ধরনের। সিস্টোলিক, হার্টের সিস্টোল বা সংকোচনের সময় সর্বোচ্চ যে চাপ রক্তনালীর দেয়ালে রক্ত দেয় তাকে সিস্টোলিক বলে। হার্ট যখন সংকোচন, হার্ট সাধারণত সংকোচন এবং প্রসারণ হয়। যখন সংকুচিত হয় তখন যে চাপ দেয় রক্তনালীর দেওয়ালে তাকে সিস্টোলিক প্রেসার বলে। স্বাভাবিক 100 থেকে 140 মিলিমোল মার্কারি। স্বাভাবিক 100 থেকে 140 মিলিমিটার মার্কারি। এর দ্বারা বোঝা যায় হার্টের সংকোচন ক্ষমতা, হার্ট কি পরিমাণ কাজ করতে পারে, ধমনীর দেয়ালে কতটুকু চাপ সহ্য করতে পারে, ধমনীর দেয়াল কতটুকু চাপ সহ্য করতে পারে। ডায়াস্টোলিক, প্রেসার হৃৎপিণ্ড প্রসারণের সময় সর্বনিম্ন যে চাপ রক্ত ধমনীতে দেয় তাকে ডায়াস্টোলিক বলে। স্বাভাবিক মাত্রা 60 থেকে 90 মিলিমিটার মার্কারি এর দ্বারা বোঝা যায়। হৃৎপিণ্ড যে স্থায়ী চাপের বিরুদ্ধে কাজ করে তাহা। এর দ্বারা পেরিফেরাল রেজিস্ট্যান্স বোঝা যায়। পালস প্রেসার। পালস প্রেসার সিস্টোলিক ও ডায়াস্টোলিক প্রেসারের পার্থক্য। মাত্রা 35 থেকে 45 মিলিমোল মার্কারি। মিন প্রেসার। মিন প্রেসার যে রক্তচাপ হৃৎপিণ্ডে পুরো চক্র ব্যাপিয়া থাকে তাকে মিন প্রেসার বলে। মিন প্রেসার বাড়লে উচ্চ রক্তচাপের হওয়ার সম্ভাবনা থাকে। মাত্রা 86 থেকে 96 মিলিমিটার মার্কারি। পালস। পালস হৃৎপিণ্ডের নিলয় সংকোচনের ফলে রক্তচাপের দরুন ধমনীর গাত্র প্রসারিত হয়ে ঢেউয়ের মতো শরীরের প্রত্যন্ত অংশে ছড়িয়ে পড়াকে পালস বলে। পালস অনুভব করা হয় ধমনীর গাত্রে। উদ্দেশ্য, পালস দেখে হৃৎস্পন্দনের গতি নির্ণয় করা যায়। আমরা সাধারণত কবজির কাছে রেডিয়াল ধমনীতে পালস অনুভব করি। পালস অনুভবের সময় হাতের 3 আঙ্গুল ব্যবহার করা হয়। তর্জনীর মাধ্যমে প্রেসার অ্যাডজাস্ট করা হয়। মধ্যম আঙ্গুল দিয়ে পালসের ঢেউ অর্থাৎ ধমনীগাত্র প্রসারণ অনুভব করা হয়। আঙ্গুল দিয়ে কোলেস্টেরল আলনার ধমনী থেকে আগত রক্ত সংচলন বন্ধ করা হয়। তার মানে 3 আঙ্গুলের মাঝখানের আঙ্গুল দিয়ে আমরা অনুভব করি যে কি পরিমাণে রক্তের চাপ রক্তের ধমনীতে গায়ে মানে আঘাত করে। পালসে কি দেখা হয়? প্রতি মিনিটে হৃদস্পন্দনের গতি, পালস রেট, রিদম সমান সময় অন্তর ধমনী প্রসারিত হয় কিনা, মানে এই যে পালসের যে ধাক্কাটা এটা একই তালে হচ্ছে কিনা। ভলিউম, রেডিয়াল ধমনী কতটুকু প্রসারিত হয়।
ধমনীর অবস্থা, রেডিয়াল ধমনী ও ফিমোরাল ধমনীর পালসের মাধ্যমে অসাম্যতা আছে কিনা ইত্যাদি পালস চেক করার প্রথম এবং প্রধান উদ্দেশ্য হলো এটাই। ট্যাকিকার্ডিয়া কি? হৃদস্পন্দন অর্থাৎ পালস প্রতি মিনিটে 100 এর বেশি হওয়াকে ট্যাকিকার্ডিয়া বলে। যখন বুকের ধড়ফড়ানি 100 এর বেশি হয় তখন তাকে ট্র্যাকিকার্ডিয়া বলে। ট্র্যাকিকার্ডিয়া কখন হয়? ব্যায়াম করলে বা দৌড়ালে। যখন ব্যায়াম করা হয় বা দৌড়ানো হয় তখন সাধারণত বুকের ধড়ফড়ানিটা বাড়ে। ইমোশনের সময় যখন মানুষ ইমোশন হয়ে যায় তখনও বুক ধড়ফড়ানি বাড়তে পারে। ছোট বাচ্চাদের ক্ষেত্রে হার্টবিটটা বেশি। জ্বর হলে বুকের ধড়ফড়ানি বাড়ে, যার কারণে ট্র্যাকিকার্ডিয়া হতে পারে। হাইপোথাইরয়েডিজম, যাদের থাইরয়েডের সমস্যা আছে তাদের ক্ষেত্রে এটা হয়ে থাকে। ব্র্যাডিকার্ডিয়া, হৃদস্পন্দন অর্থাৎ পালস প্রতি মিনিটে 60 এর কম হওয়াকে ব্র্যাডিকার্ডিয়া বলে। যখন হৃদস্পন্দন কমে যায়, 60 এর থেকে কমে যায়, তখন তাকে ব্র্যাডিকার্ডিয়া বলে। দৌড়বিদদের ব্র্যাডিকার্ডিয়া হয়। অনেক দৌড়বিদদের ব্র্যাডিকার্ডিয়া হতে পারে। হার্ট ব্লক, যখন হার্টের ব্লকেজ থাকে তখন ব্র্যাডিকার্ডিয়া হতে পারে। অবস্ট্রাকটিভ জন্ডিস, যাদের অবস্ট্রাকটিভ জন্ডিস আছে তাদের ক্ষেত্রে এটি হতে পারে। মস্তিষ্কের চাপ বেড়ে গেলেও ব্র্যাডিকার্ডিয়া হতে পারে। রক্তের বিভিন্ন ইলেকট্রোলাইট ও কেমিক্যালের স্বাভাবিক মাত্রা। বিলিরুবিন 0.3 থেকে 1 মিলিগ্রাম প্রতি লিটারে। কোলেস্টেরল 145 থেকে 270 মিলিগ্রাম পার 100 প্রতি লিটারে। ক্রিয়েটিনিন 0.6 থেকে 1.6 মিলিগ্রাম পার 100 প্রতি লিটারে। লৌহ আয়রন 10 থেকে 32 মাইক্রোমোল পার লিটার। ইউরিয়া 15 থেকে 40 মিলিমোল পার লিটার। সোডিয়াম 132 থেকে 144 মিলিমোল পার লিটার। পটাশিয়াম 3.5 থেকে 5 মিলিমোল পার লিটার। ক্যালসিয়াম 2.2 থেকে 2.5 মিলিমোল পার লিটার। গ্লুকোজ 100 থেকে 120 মিলিগ্রাম পার 100 মিলিলিটার। তো রক্তে সাধারণত এই উপাদানগুলো থাকে। ইলেকট্রোলাইট, পানিতে দ্রবণীয় লবণ সমূহ যেমন সোডিয়াম, পটাশিয়াম ইত্যাদিকে ইলেকট্রোলাইট বলে। এখন আলোচনা করব রক্ত সঞ্চালন প্রক্রিয়া অর্থাৎ ব্লাড সার্কুলেশন। যে প্রক্রিয়াতে রক্তনালী সমূহের মধ্য দিয়ে হৃৎপিণ্ড থেকে বের হয়ে সমস্ত শরীরে বাহিত হয়ে পুনরায় হৃৎপিণ্ডে ফিরে আসে তাকে রক্ত সঞ্চালন প্রক্রিয়া বলে। অর্থাৎ হৃৎপিণ্ড থেকে রক্ত সমস্ত শরীরে বাহিত হয়। এখানে হৃৎপিণ্ডের সংকোচনের ফলে হৃৎপিণ্ড যখন চাপ দেয় তখন এই চাপের ফলে রক্ত এই ধমনীগুলো দিয়ে সমস্ত শরীরে বাহিত হয়ে পরবর্তীতে আবার এই রক্তগুলো আবার হৃৎপিণ্ডে এসে জমা হয়। তখন হার্ট অর্থাৎ হৃৎপিণ্ড প্রসারিত হয়। এভাবে রক্ত সঞ্চালন প্রক্রিয়া সমস্ত মানবদেহে সংঘটিত হয়। শ্রেণীবিভাগ, বৃহত্তর বা সিস্টেমিক সার্কুলেশন। রক্ত বাম নিলয় হতে বের হয়ে সমস্ত কোষ ঘুরে পুনরায় ডান অলিন্দে ফিরে আসে। রক্ত কি করে? বাম নিলয় থেকে বের হয় এবং সমস্ত কোষ ঘুরে আবার ডান অলিন্দে ফিরে আসে। পালমোনারি সঞ্চালন, রক্ত ডান নিলয় থেকে ফুসফুসে যেয়ে পুনরায় বাম অলিন্দে ফিরে আসে। রক্ত কি করে? ডান নিলয় থেকে ফুসফুসে যায়, যে পুনরায় বাম অলিন্দে ফিরে আসে। পোর্টাল সঞ্চালন, রক্ত অন্ত্র থেকে শোষিত খাবার নিয়ে যকৃতে আসবে এবং যকৃত থেকে নিম্ন মহাশিরা দিয়ে হৃৎপিণ্ডে ফিরে যাবে। রক্ত কি করবে? অন্ত্র থেকে শোষিত খাবার নিয়ে যকৃতে আসবে এবং যকৃত থেকে মহাশিরা দিয়ে হৃৎপিণ্ডে ফিরে যাবে। হৃৎপিণ্ড, ধমনী, শিরা ও জালিকা। হৃৎপিণ্ড বা হার্ট
চার প্রকোষ্ঠ বিশিষ্ট। কি কি? ডান নিলয়, রাইট ভেন্ট্রিকেল, ডান অলিন্দ, রাইট অ্যাট্রিয়াম, বাম নিলয়, বাম অলিন্দ, লেফট অ্যাট্রিয়াম, বাম নিলয়, লেফট ভেন্ট্রিকেল। প্রতি মিনিটে 70 থেকে 80 বার রক্ত পাম্প করে। প্রতি মিনিটে 70 থেকে 80 বার রক্ত পাম্প করে। করোনারি ধমনী হৃৎপিণ্ডিতে রক্ত সরবরাহ করে। হৃৎপিণ্ডের বিশদ বর্ণনা অ্যানাটমি অধ্যায়ে বর্ণিত হয়েছে। আচ্ছা, অলিন্দদ্বয় একসাথে এবং নিলয়দ্বয় একসাথে সংকুচিত হয়। এর ফলে স্টেথোস্কোপ দিয়ে লাব ডাব শব্দ আমরা শুনতে পাই। হৃৎপিণ্ডের 4টি কপাটি ভালভ আছে যা রক্তের গতি একদিকে রাখে এবং উল্টা দিকে যেতে বাধা দেয়। ভালভ কি করে? রক্তের গতি একদিকে রাখে, উল্টা দিকে যেতে বাধা দেয়। রক্ত সঞ্চালনের গতি ডান অলিন্দ থেকে যায় ডান নিলয়ে, তারপরে যায় পালমোনারি ধমনী দিয়ে ফুসফুসে, ফুসফুস থেকে পালমোনারি শিরা দিয়ে বাম অলিন্দ, বাম নিলয়, মহাধমনী, ধমনী, জালিকা, জালিকা শিরা, মহাশিরা, ডান অলিন্দ। এভাবে ক্রমান্বয়ে চলতে থাকে। দেহের কার্বন ডাইঅক্সাইড যুক্ত অশুদ্ধ রক্তজালিকা থেকে শিরা ও মহাশিরা দিয়ে ডান অলিন্দে আসে। ডান অলিন্দ সংকুচিত হলে রক্ত ডান অলিন্দে প্রবেশ করে। ডান নিলয় সংকুচিত হলে রক্ত পালমোনারি ধমনী দিয়ে ফুসফুসে যায়। ফুসফুসের জালিকা ও অ্যালভিওলাই এর মাধ্যমে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড আদান প্রদান হয়। ফলে অশুদ্ধ রক্ত অক্সিজেন সমৃদ্ধ হয়ে শুদ্ধ হয় এবং পালমোনারি শিরা দিয়ে বাম অলিন্দে প্রবেশ করে। তাহলে ফুসফুসের মাধ্যমে অশুদ্ধ রক্ত অক্সিজেন দ্বারা মিশ্রিত হয়ে বিশুদ্ধ হয়ে পালমোনারি শিরা দিয়ে বাম অলিন্দে প্রবেশ করে। বাম অলিন্দ সংকোচনের ফলে রক্ত বাম নিলয়ে প্রবেশ করে। বাম নিলয় সংকোচনের ফলে রক্ত পাম্প হয়ে মহাধমনীতে যাবে। মানে বাম অলিন্দ সংকোচনের হলে মানে চাপ দিলে রক্ত বাম নিলয়ে যায়। এরপরে বাম নিলয় থেকে সংকোচন হলে রক্ত পাম্প হয়ে এবার ধমনীতে যায়। মহাধমনী থেকে বিভিন্ন ধমনী, আর্টারি, শাখা ধমনী দিয়ে শরীরের সমস্ত কোষে রক্ত পৌঁছে যায়। এই চাপের ফলে মহাধমনী দিয়ে সমস্ত শরীরে যায়, যাওয়ার পরে আবার পূর্বের ন্যায় রক্ত হার্টে আসে। কোষ থেকে নির্গত বর্জ্য কার্বন ডাইঅক্সাইড রক্তে প্রবেশ করে রক্তকে অশুদ্ধ করবে। কোষ থেকে কি হবে? নির্গত বর্জ্য কার্বন ডাইঅক্সাইড এগুলো রক্তে প্রবেশ করে রক্তকে অশুদ্ধ করে। আবার ওইটা ফুসফুসে যায়, ফুসফুস থেকে অক্সিজেনের মাধ্যমে ওটা রিপেয়ারিং হয়। ওই রক্তটা আবার মহাধমনী দিয়ে আপনার হার্টে যায়। হার্ট থেকে আবার চাপের মাধ্যমে সমস্ত শরীরে পৌঁছায়। এইভাবে চলতে থাকে সার্কুলেশন প্রক্রিয়া, ব্লাড সার্কুলেশন। এই অশুদ্ধ রক্ত জালিকা ও শিরা হয়ে পুনরায় হৃৎপিণ্ডে ফিরে আসে। তো এটা হচ্ছে ব্লাড সার্কুলেশন প্রক্রিয়া। আমরা অনেক সময় শিরা ও ধমনী একই মনে করে থাকি, কিন্তু শিরা এবং ধমনী এক নয়, এদের ভিতরে পার্থক্য আছে। ধমনী কি? যে রক্তনালী হৃৎপিণ্ড থেকে রক্ত নিয়ে বের হয়ে যায় তাকে ধমনী বলে। যে রক্তনালী কি করে? হৃৎপিণ্ড থেকে রক্ত নিয়ে বের হয়ে যায় তাকে ধমনী বলে। যে রক্তনালী দিয়ে হৃৎপিণ্ডের রক্ত ফিরে আসে তাকে শিরা বলে। যে রক্তনালী হৃৎপিণ্ডে রক্ত নিয়ে ফিরে আসে তাকে শিরা বলে। একটা বের হয়ে যায় আর একটা ফিরে আসে। সাধারণত অক্সিজেন যুক্ত রক্ত বহন করে। ব্যতিক্রম হলো পালমোনারি ধমনী। পালমোনারি ধমনী ব্যতীত আর যে ধমনী আছে তা সাধারণত অক্সিজেন যুক্ত রক্ত বহন করে, সাধারণত কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বহন করে। ব্যতিক্রম হলো পালমোনারি শিরা। পালমোনারি শিরা ব্যতীত যে শিরাগুলো আছে তা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বহন করে। এর প্রাচীর ওয়াল পুরু থাকে, এর রক্ত প্রাচীর পুরু থাকে, আর শিরার প্রাচীর থাকে পাতলা। দ্রুত বেগে রক্ত প্রবাহিত হয়। কি করে? দ্রুত বেগে রক্ত প্রবাহিত হয়। আর শিরায় রক্ত ধীর বেগে প্রবাহিত হয়। সাধারণত শরীরের অভ্যন্তরে ভাগে থাকে। এই আর্টারি সাধারণত শরীরের অভ্যন্তরীণ ভাগে থাকে, আর শিরা শরীরের বাইরের অংশে থাকে, যেগুলোতে আমরা সাধারণত কেটে গেলে ফিঙ্কি দিয়ে রক্ত বের হয়। ধমনী কেটে গেলে কি করে? ফিনকি দিয়ে রক্ত বের হয়। আর শিরা কেটে গেলে চুইয়ে চুইয়ে রক্ত পড়ে।
ধমনীর রক্তের রং উজ্জ্বল লাল হয় আর শিরার রক্তের রং কালচে রং হয়। ধমনীর রক্তের রং উজ্জ্বল লাল হয় তার কারণ এটি বিশুদ্ধ রক্ত, অক্সিজেনবাহী রক্ত। আর এটা রক্তের রং কালো হবে, শিরার রক্তের রং কালো হবে কারণ এটা কার্বন ডাই অক্সাইড যুক্ত দূষিত রক্ত। বৃদ্ধকালে দড়ির ন্যায় হয়ে যায়, ধমনী বৃদ্ধকালে দড়ির ন্যায় হয়ে যায় আর শিরা এ ধরনের পরিবর্তন হয় না। ধমনীতে পালস পাওয়া যায় আর শিরায় পালস পাওয়া যায় না। আমরা যখন পালস চেক করি তখন ধমনীতে চেক করি, শিরায় পালস পাওয়া যায় না। তো বন্ধুরা, আজকে আমাদের ক্লাস এই পর্যন্ত ছিল। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং এই ধরনের ভিডিও বেশি বেশি পেতে আমাদের চিকিৎসা বার্তা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।